উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের দেশে রয়েছে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসি পাশের পর এসব প্রতিষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রয়েছে অপার সম্ভাবনা। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ। আজ আমরা এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানবো এবং সাথে এও জানবো যে কোন ট্রেডে কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরির ক্ষেত্রে এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সেসব বিষয়ে আজকে আমাদের আলাপচারিতায় ইতিপূর্বে আমরা বলেছি যে যুক্ত হয়েছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং অধ্যক্ষ জনাব রথীন্দ্রনাথ দাস। স্যারের কাছে শুরুতেই আমরা জানতে চাইবো যে এসএসসি পরীক্ষার পরেই কেন কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা, এ বিষয়ে স্যার যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। ধন্যবাদ জনাব খলিলুর রহমান, সম্পাদক এডুকেশন ওয়াচ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার একটা সুন্দর উদ্যোগের জন্য, কারণ আপনি বাংলাদেশের শিক্ষা প্রসার এবং এটার বিস্তার এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের যেই ভাবে আপনি সহযোগিতা করে যাচ্ছেন আপনার প্ল্যাটফর্ম থেকে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আবার আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আর কারণ আপনার এই উদ্দেশ্য ধারাবাহিকতা অনুযায়ী আজকে যে টপিকস আপনি সিলেক্ট করেছেন, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে ইনস্টিটিউট টেকনোলজি নির্বাচন কেন জরুরি, খুবই চমৎকার এবং সময় উপযোগী একটা প্রশ্ন। আমরা ডিটেল আলোচনা করব এই প্রশ্নের উপরে। তো প্রথমে আপনি যেটা বললেন যে মেট্রিক বা আমরা যেটাকে এসএসসি বলছি, এসএসসি পাশের পরে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমাদের ছেলেমেয়েরা বেছে নিবে ক্যারিয়ার বা পড়াশোনা হিসেবে। দেখুন দেখুন এটা মানে যদি আমরা খুবই স্পেসিফিক ভাবে উত্তর দিতে চাই তাহলে হচ্ছে এরকম যে আমাদের এখন তো একটা প্যান্ডেমিক টাইম চলছে, আমরা যদি এটাকেও একটু রিলেট করে কথা বলি তাও আপনি বুঝতে পারবেন যে আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানগুলা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যগত ঝুঁকি মুক্ত রাখার জন্য কিন্তু আমরা বন্ধ রেখেছি এবং আমরা সেটাকে কিন্তু নৈতিকভাবে সাপোর্ট করছি। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা চাই। তো এখন দেখেন, তার মানে আমাদের শিক্ষা কিন্তু ক্লাস একেবারেই হয় নাই। তো শিক্ষা বর্ষটা কিন্তু গভর্নমেন্ট এখন চিন্তা করছে যে এটাকে আরো লেংদি করবে, নাকি শর্টকাট করবে, নাকি আপনার এক্সামটা কিভাবে নিবে, বা পরবর্তীতে মানে প্রতিটা, যেমন দেখেন আমরা ম্যাট্রিকেরই রেজাল্ট দিল আপনার অনেকদিন পরে, এখন ভর্তি প্রক্রিয়া এখন শুরু করতে পারি নাই, তো নেক্সট ডে শুরু হবে, একটা সময় কিন্তু পার হয়ে গেল। মানে আমি এক্সাম্পল গুলো এই জন্য দিচ্ছি যে আমাদের একাডেমিক যে সেশন, ওই সেশনটা কিন্তু বিভিন্ন কারণে, অতীতে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভিন্ন কারণে কিন্তু আপনার আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত বা বাধাগ্রস্ত হয়েছে। এখনো কিন্তু আপনাদের এই মহামারী বা কোভিড-19 এর জন্য কিন্তু এখন বাধাগ্রস্ত হচ্ছে। তো এটা আমি এই জন্য বললাম যে একটা ছেলে বা মেয়ে যখন এসএসসি কমপ্লিট করে তখন তার বয়স থেকে আমরা ধরে নিই সরকারিভাবে 16। তো 16 এর পরে জেনারেল শিক্ষাক্রমে যদি সে যায় তাহলে তাকে অ্যানাদার 2 ইয়ার্স পড়াশোনা করতে হয় এইচএসসি লেভেলে, দেন তাকে অনার্স লেভেলে পড়াশোনা করতে গেলে অ্যানাদার 4 ইয়ার্স, এবং মাঝে কিন্তু আরো 1-1.5 বছর হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে চলে যেতে পারে, সব ক্ষেত্রে যায় না। তাহলে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে মানে আপনার এসএসসি গ্রাজুয়েশন কমপ্লিট করে বেরিয়ে তার জব মার্কেটে ঢুকতে তার লেগে যাচ্ছে আপনার 4 আর 2 6 বছর, এবং তার তখন বয়স হয়ে যাচ্ছে 22, 23, 24 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে। তখন সে হয়তো জব মার্কেটে জন্য উপযুক্ত হচ্ছে। বাট আপনি যদি পাশাপাশি দেখেন যে যদি সে কারিগরি শিক্ষাটা গ্রহণ করে 16 বছরের পরেই আপনার এসএসসি, তাহলে কিন্তু পরবর্তী 4 বছরে সে তার কাঙ্ক্ষিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি সে শেষ করতে পারে, তাহলে কিন্তু সে মাত্র 14 বছরে কিন্তু সে তার কর্মজীবনে প্রবেশ করতে পারছে। মানে সরি 20 বছরে সে তার কর্মজীবনে প্রবেশ করতে পারছে। 16 আর 4 20 বছরের কর্মজীবনে সে প্রবেশ করতে পারছে। তার মানে সে কিন্তু এখানে ক্যারিয়ারটা আগে শুরু করবে। আচ্ছা, পাশাপাশি আরো যদি আমি একটু রিলেট করতে চাই যে যেহেতু সে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, কারিগরি লাইনে পড়াশোনা করছে, তো কারিগরি এডুকেশনটা হচ্ছে আপনার, আমরা জানি যে এটা একেবারে বাস্তব ভিত্তিক, আপনার হাতে কলমে শিক্ষা। সুতরাং তার স্কিল এবং এক্সপার্টাইজটাও কিন্তু একেবারে হাতে কলমে বাস্তব ভিত্তিক হয়ে থাকে তার লার্নিংটা। যে কারণে
তার জব ফিল্ডে ঢোকা কিন্তু আরো সহজ হয়ে যায়। আর জেনারেল লাইনে পড়াশোনা করলে ওখানে তো আমার 2-2.5 বছর 3 বছর বেশি লাগছেই, পাশাপাশি ওখান থেকে পাশ করার পরেও কিন্তু আমাদের ছাত্রদেরকে আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু আবার 2 মাস 6 মাস 1 বছর বা 2 বছর অব্দি কিন্তু ট্রেনিং নেওয়া লাগতে পারে, ট্রেনিং নেয় তারা। তো ওখানে কিন্তু আরো বেশি সময় লাগে, নাহলে সে তাকে চাকরির ক্ষেত্রে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারে না। এটা একেবারে আপনার সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট একটা পার্থক্য, যে কারণে আমরা মনে করছি যে বর্তমান সময় আপনার কারিগরি শিক্ষায় একজন শিক্ষার্থীকে তার কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। এবং এই থিওরিকে ধরেই কিন্তু উন্নত বিশ্ব, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইউকে, ইভেন আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুর, আমাদের মালয়েশিয়া, এরা কিন্তু কারিগরি শিক্ষায় কিন্তু 70-80% শিক্ষার্থী কিন্তু সেখানে কারিগরি শিক্ষা পড়াশোনা করছে। কিন্তু আমাদেরও এটা একটা সময় অনেক কম ছিল, বাট বর্তমান সরকার বিভিন্ন কার্যকরী ভূমিকা নেওয়ার কারণে আপনার এটা বেড়েছে, এখন প্রায় 18%-এর মতো হয়েছে। টার্গেট ছিল 2020 সালের মধ্যে 20% হওয়া, কিন্তু এটা 18% হয়েছে, এটাও ভালো। 2030 সালের মধ্যে এটা 30% উন্নীত হবে আশা করছি। তাহলে আমাদের দেশেও জনপ্রিয়তা এটা বাড়ছে। তো এই জন্য করে বলছি যে এসএসসি পাশের পরে কারিগরি শিক্ষা একটা ছেলে বা মেয়ের জীবন পরিবর্তনের জন্য, তার ভবিষ্যৎ কর্ম ক্ষম করে তোলার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ। স্যার, আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই এই প্রসঙ্গেই, যে আমরা জানি যে আমাদের দেশে দু ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি এবং বেসরকারি। আবার বেসরকারি সব প্রতিষ্ঠান যে মানসম্পন্ন তাও কিন্তু না, অনেক অভিযোগ আছে বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়েও। সেক্ষেত্রে আমরা জানতে চাই, একজন শিক্ষার্থী কেন ড্যাফোডিল ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে? ড্যাফোডিল ইনস্টিটিউটকে কেন বাছাই করবে শিক্ষার্থীরা? এই বিষয়ে যদি স্যার আমাদের কিছু বলতেন। আমার মনে হয় যে ইন্টারনেটের ইন্টারাপশনের কারণে আমি প্রশ্নটা ঠিক সঠিক ধরতে পারি নাই। আপনি যদি আরেকবার একটু বলতেন, মানে আপনার জি বেসিক পয়েন্টটা কোনটা জানতে চাচ্ছিলেন? জি আমরা জানি যে আমাদের দেশে দু ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সরকারি এবং বেসরকারি। তো ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট একটি বেসরকারি প্রতিষ্ঠান, এবং বেসরকারি সব প্রতিষ্ঠান যে মানসম্মত অথবা তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে কিন্তু অভিযোগও রয়েছে। তো একজন শিক্ষার্থী কেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হবে, এই বিষয়ে যদি স্যার আমাদেরকে কিছু বলতেন। আসলে দেখুন, আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, আমরা শিক্ষক। তো আমরা এবং শিক্ষকতা হচ্ছে প্রফেশন, এবং এখানে শিক্ষকদের নীতি নৈতিক আদর্শ কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু শিক্ষক আপনার জাতির যারা মেরুদণ্ড, তাদের আমরা যখন কারিগরি শিক্ষা সরকার যখন আমাদের তখন বাংলাদেশ স্বাধীনের আগেই বাংলাদেশ শুরু হয় 1964 সালে। তো তখন প্রথম দিকে সরকারিভাবেই পরিচালিত হতো। পরবর্তী আপনি জানেন যে বেসরকারিভাবে অনেক পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা অনুমোদন দেওয়া শুরু করলো, এবং তারই ধারাবাহিকতায় আপনার চলছে, এবং আমরাও তারই ধারাবাহিকতায় ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট 2016 সালে থেকে যাত্রা শুরু করে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকারি পলিটেকনিক নাকি বেসরকারি পলিটেকনিক, অথবা বেসরকারি পলিটেকনিকের কোয়ালিটি কিভাবে এনশিওর করে, দেখুন আপনি জানেন যে প্রাইভেট ভাবে যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে স্থাপন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো ধাপ মেইনটেইন করে, অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, এবং সরকার নির্ধারিত যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো অনুসরণ করে কিন্তু আপনাকে করতে হবে। এবং এটা কিন্তু ওনারা যেটা করেন, ফর্মালি অফিস ভিজিট করে ওনারা সমস্ত কিছু যাচাই বাছাই করেই তারপর একটা প্রতিষ্ঠানকে আপনার অনুমোদন দেয়। তার মানে যাচাই বাছাইটা কি করেন, ওই প্রতিষ্ঠানের পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ওই প্রতিষ্ঠানের পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা আছে কিনা, পর্যাপ্ত আপনার স্যানিটাইজেশন, আদারওয়াইজ আপনার স্যানিটারি ব্যবস্থা, আপনার নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষকদের কোয়ালিটি, আপনার টিচিং ক্যাপাসিটি, সমস্ত কিছু ওরা বিচার বিবেচনা করে কিন্তু অনুমোদন দিয়ে থাকেন। তো আমরা এখন দেখছি যে মানে বিভিন্ন সেক্টরে কিন্তু গভর্নমেন্টের থেকেও কিন্তু সরকারি থেকে বেসরকারি খাত কিন্তু অনেক ভালো করছে বিভিন্ন সেক্টরে। আমি মনে করি শিক্ষা ক্ষেত্রেও কিন্তু সরকারি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার থেকে ভালো করছে, ঠিক আমি বা খারাপ করছে এটা সরাসরি আমার অবস্থান থেকে বলাটা মানে শোভন না, কিন্তু আমি মনে করি যে খারাপ করছে না, তারাও খুব ভালো করছে। কারণ আপনারা দেখেন বেসরকারি খাতে যখন শিক্ষা ব্যবস্থাপনা চলে আসলো, আমাদের কিন্তু বেসরকারি ইউনিভার্সিটি কিন্তু
সরকারি ইউনিভার্সিটি থেকে সংখ্যায় অনেক বেশি। আপনার বেসরকারি আপনার ইভেন টেকনিক্যাল ইনস্টিটিউট সংখ্যাও কিন্তু সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অনেক বেশি। এবং এখানে কিন্তু একটা পজিটিভ যেটা দেখলো, তার মানে অর্থাৎ হচ্ছে এখানে কম সরকার তৈরি করে দিয়েছে। তার মানে আমি যদি আমার প্রতিষ্ঠানকে আপনার সক্ষম বা সকল সক্ষমতা দিয়ে গড়ে তুলতে না পারি, আমার প্রতিষ্ঠানের যদি যত রকমের রিকোয়ারমেন্ট আছে বা আমার প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি আমি ওই লেভেলে তুলতে না পারি, আপগ্রেড করতে না পারি, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের ছাত্র ভর্তি হবে না। সো আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আমার পূরণ হবে না। যে কারণে কিন্তু আমাকে কি করতে হয়, আমাদেরকে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, কোয়ালিটি, সেগুলোকে মেইনটেইন করে চলতে হয়। এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। সো প্রতিযোগিতামূলক বাজারে আপনি যদি কোনো কিছু মিট করতে না পারেন, তাহলে আপনি কি পিছিয়ে যাবেন। তো সেটা মাথায় রেখেই কিন্তু সবাই চলছে এবং সবাই তাদের প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছে। এবং ড্যাফোডিল এটা ব্যতিক্রম না, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট ব্যতিক্রম না। ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী যে জমি লাগে, একেবারে জমি, আপনার নিজস্ব জমি থাকতে হবে ভবনের, আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট সেই নিজস্ব জমি এই প্রতিষ্ঠানের নামে আছে। এবং সেটা আপনি মানে খুবই খুশি হবেন যে রাজধানীর পান্থপথের উপরে, এবং আপনার সেখানে 8তলা বিল্ডিং এবং ওখানে 2টা বিল্ডিং আপনার জমির উপরে, এবং আপনার প্রায় 60 কাঠার মতো জমি, এবং সেখানে আপনার অলমোস্ট 40,000 উপরে আপনার স্কয়ার ফিট আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে আমি পরবর্তীতে প্রশ্ন করবেন, সেখানে আরো ইন ডিটেইল আসবো। তো এই জন্যই বললাম যে অবশ্যই আমাদের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড আমরা মেইনটেইন করছি, এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড যদি আমরা মেইনটেইন করি, তাহলে তো আপনার স্টুডেন্ট তো দেখবে যে সে যেখানে তার শিক্ষা ব্যবস্থাপনাটা ভালো, সে দেখবে সে যেখান থেকে আর্নিং করতে পারে, সে সেখানেই যাবে। সো তার কাছে সরকারি বা বেসরকারি কোনো বড় ভূমিকা পালন করে বলে আমার মনে হয় না। কারণ এখানে একটা ফ্যাক্টর হতে পারে যে টিউশন ফিজের একটা ব্যাপার থাকতে পারে। সরকারি প্রতিষ্ঠানে তো টিউশন ফিসটা অনেক কম, বেসরকারি প্রতিষ্ঠানে টিউশন ফিটা তুলনামূলক হয়তো একটু বেশি। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে বেসরকারি ক্ষেত্রে কিন্তু টিউশন ফিসটা একটু বেশি হলেও সেখানে আমি নিশ্চিত এটুকু বলতে পারি যে তাদের সাপোর্ট সার্ভিস এবং তাদের কোয়ালিটি বলেন, এটা কিন্তু একটু আরো ভালো, সার্ভিসের স্ট্যান্ডার্ডটা আরেকটু ভালো। ধন্যবাদ। জি জি স্যার। আমরা আমরা আরেকটা বিষয় স্যার একটু জানতে চাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায়, ইনস্টিটিউট এবং টেকনোলজি নির্বাচন কেন জরুরি, এই বিষয়টা সম্পর্কে যদি স্যার কিছু বলতেন। কারণ থ্যাংক ইউ কোন ভেরি মাচ। টেকনোলজি গুলো। থ্যাংক ইউ। জি স্যার। এটাই আমি আমার আগের প্রশ্নে আমি আমি তো গেস করেছিলাম যে হয়তো আপনি এই ধরনের প্রশ্ন করবেন, যেখানে আমি একেবারেই বেশি লেংদি করে একটা উত্তর দেই নাই আগের বার। তো এই জন্য আমি জি বলছি, হ্যাঁ, এখন ছাত্র, আপনি প্রথমে বলেছেন যে ছাত্ররা সরকারিতে যাবে নাকি বেসরকারিতে যাবে, তো তারা তো চুজ করবে। পাশাপাশি আবার বেসরকারিতে যদি গেলে সেখানেও কিভাবে আবার যাবে, সরকারিতে গেলেও সেখানে তারা কোনটা চুজ করবে। যেন আমি আপনাকে বলি যে একটা ছেলে যদি সরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সে তখন চিন্তা করবে সে কি ঢাকা পলিটেকনিকে পড়বে নাকি আমাদের প্রত্যন্ত এলাকায় কোনো একটা পলিটেকনিকে পড়বে সরকারি। কারণ ঢাকা পলিটেকনিকের যেই ইনফ্রাস্ট্রাকচার, তাদের যেই টেকনোলজি, তাদের যেই ল্যাবস, তাদের যেই স্ট্যান্ডার্ড, সেটার সমান তো আমাদের মফস্বল কোনো জেলা শহরের সরকারি পলিটেকনিকের তো সেম না, এটা তো আমরা বুঝি। জি আবার জি স্যার। একইভাবে যখন আমরা প্রাইভেট পলিটেকনিকে যদি বা টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা পড়তে চাই, তাহলে কিন্তু দেখা যায় যে সেখানেও কিন্তু আমাদের সব প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার, সব প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি, সব প্রতিষ্ঠানের টিচারের কোয়ালিটি, টিচিং স্ট্যান্ডার্ড, তাদের ফ্যাসিলিটি কিন্তু সেম না। তো স্টুডেন্টরা কিন্তু এখন অনেক সচেতন, অনেক সচেতন। ওরা তাদের ছাত্রদের বা ছেলেমেয়েদের যখন ভর্তি করা, তখন কিন্তু আমরা এগুলা সুন্দর মতো যাচাই বাছাই করে ওরা দেখেন, দেখার পরে কিন্তু ওরা সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমরা যেটা করে থাকি যে আমাদের ইনস্টিটিউশনের লোকেশনটা তো আপনাকে বললাম, এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি আমরা মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটি অফ দ্য কান্ট্রি, যেটা ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে আছে। কারণ আপনি এখানে ল্যাবরেটরি থেকে শুরু করে, ইকুইপমেন্ট থেকে শুরু করে, ছাত্রদের শিক্ষা পরিবেশ থেকে শুরু করে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে, ছাত্রদের রিসার্চের জন্য আলাদা ফান্ড বা ছাত্রদের রিসার্চের জন্য ফান্ডের ব্যবস্থাপনা করা, ছাত্রদের রিসার্চের জন্য প্রজেক্ট ওয়ার্ক করা, তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্লাবস, বিভিন্ন ট্যুর, বিভিন্ন আপনার
ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা, এবং সব ক্ষেত্রে আমি মনে করি যে আমরা বেশি যেটা সহযোগিতা করে থাকি সেটা হচ্ছে ছাত্রদের আফটার কমপ্লিটিং দেয়ার এডুকেশন তারা যেন জব মার্কেটে বা যদি কেউ এন্টারপ্রেনিউর হতে চায় তাহলে তাদের যে সহযোগিতাটা করা সেটা আমাদের জন্য একটা প্লেসমেন্ট তার মাধ্যমে আমরা কিন্তু করে থাকি। সরি। ধন্যবাদ স্যার। ডিটিআই তে কতগুলো টেকনোলজি আছে এবং আসন সংখ্যা কত স্যার, এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে আপনার এই মুহূর্তে 8টা টেকনোলজি আছে। আমাদের প্রাইম 8টা টেকনোলজি আছে, আমি একটু মেনশন করতে চাই। কম্পিউটার টেকনোলজি আছে, সিভিল টেকনোলজি আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে, টেলিকমিউনিকেশন টেকনোলজি আছে, আমাদের গার্মেন্টস টেকনোলজি আছে, আমাদের টেক্সটাইল টেকনোলজি আছে, আমাদের গ্রাফিক্স ডিজাইন টেকনোলজি আছে। তো দেখেন যে মাল্টিপল সেক্টর আপনার এদিকে আপনার যেটাকে বলে যে আপনার ইঞ্জিনিয়ারিং এর আপনার কারিগরি শিক্ষা বোর্ডে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ওরা যেটা হয় ওনাদের ইসে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেখানে কম্পিউটার ডিপ্লোমা যেখানে টেক্সটাইল গার্মেন্টস, তারপরে এটা আমাদের আছে। পরবর্তীতে আপনার ডিপ্লোমা ইন আপনার গ্রাফিক্স আর্কিটেকচার, এটা আমাদের গ্রাফিক্স এবং আর্কিটেকচার আমাদের আছে। এবং আমরা আরো কিছু টেকনোলজির জন্য প্রক্রিয়াধীন আছে। আশা করি যে এই কামিং যে সেশন আছে, কামিং সেশনে আপনার আমার মনে হয় যে আমরা পেয়ে যাব। জি স্যার। আমরা আরেকটা বিষয় জানতে চাই। আপনি যেটা বলেছেন যে টোটাল আসন সংখ্যা আমাদের এর মধ্যে আমাদের কয়টা টেকনোলজিতে আবার আসন সংখ্যা আমাদের অনেক বেশি আছে। আমরা আরো কিছু আসন সংখ্যা পেয়েছি। আমাদের এই মুহূর্তে 8টা টেকনোলজি যেটা আমি মেনশন করলাম, এবং আমাদের 600 আসনের এই মুহূর্তে। এটা আশা করছি আমাদের এই সেশনে এটা আরো 2-3 আসন বৃদ্ধি হবে এবং আরো 2-3টা টেকনোলজি আপনার বেড়ে যাবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা বিষয় জানতে চাই, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য অথবা আর্থিক সহায়তা, বিশেষ করে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা, সেজন্য ডিটিআই তে কি ধরনের স্কলারশিপের সুবিধা রয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবসময় যেটা মনে করি যে ড্যাফোডিল শিক্ষা পরিবার বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষা পরিবার, এবং এটা নির্দ্বিধায় আমরা বলি এই জন্য যে বাংলাদেশের কোনো শিক্ষা পরিবারে স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, টেকনিক্যাল এডুকেশন, আপনার মেডিকেল, আপনার ইউনিভার্সিটি, এই চেইন এরকম নাই। তার মানে একটা বাচ্চা যদি আমাদের এখানে স্কুলে ভর্তি হয় সে একেবারে আপনার পিএইচডি করে বের হওয়ার মতো ব্যবস্থাপনা আমাদের আছে। এবং যেটা আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যখন একটা ছেলে 4 বছর ডিপ্লোমা করে, সে যদি মনে করে যে আমি বিএসসি করব, তখন আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু আর্থিক স্কলারশিপ সহ সে কিন্তু বিএসসি করার তার সুযোগ আছে। আপনি স্কলারশিপ বলেন, এটা আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা আমাদের জনসংখ্যা যদি অর্ধেকই আপনার মহিলা, তো আমরা মহিলাদের শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং মহিলাদেরকে যেন আরো কারিগরি শিক্ষাতে বেশি অনুপ্রাণিত করার জন্য আমরা মেয়েদেরকে সবসময় কিন্তু অর্ধেক 50% আমরা ডিসকাউন্ট বাই ডিফল্ট আমরা দিয়ে রেখেছি। এরপরেও যারা আরো ভালো রেজাল্ট করে, জিপিএ ভালো তারা অ্যাচিভ করে, আউট অফ 4 আউট অফ 4 অথবা 3.5 আউট অফ 4, এই পর্যন্ত যারা আসে, ছেলে মেয়ে নির্বিশেষে তাদের সবাইকে কিন্তু আমরা শতভাগ টিউশন ফিস ওয়েভার দিয়ে থাকি। এর বাইরেও আমাদের যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাদের যারা উপজাতি আছেন, আমাদের যারা আপনার নিডি আছেন সমাজের, যারা আমাদের যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের আর্থিক সংকুলন করতে পারেন না, ওনারা যখন অ্যাপ্লিকেশন করে, আমাদের এটার জন্য অ্যাসেসমেন্ট বোর্ড আছে। বোর্ডের মাধ্যমে আমরা প্রতি বছর প্রচুর সংখ্যক ছেলে মেয়েকে আমরা টিউশন ফিজ একেবারে 100% পর্যন্ত ওয়েভার করে থাকি, বিভিন্ন ধাপে ধাপে, কারো 50%, কারো 60%, কারো 70%, কারো 100%। তার মানে আমরা রেজাল্ট বেসড একটা ওয়েভার দিয়ে থাকি। আমরা পুয়ার পুয়ার শব্দটা আমরা উচ্চারণ করতে চাই না, কারণ এটা একটু আমাদের কাছে খারাপ মনে হয়। আমরা যাদের একটু সক্ষমতা কম বলে মনে করি বা মানে ওনাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। আমরা আমাদের দেশের ফ্রিডম ফাইটার, আমাদের জাতির গর্ব, ওনাদের উত্তরাধিকার উত্তরসূরি যারা আছেন তাদেরকে আমরা সম্মান করে থাকি। এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন, যারা যে সমস্ত জনপদ একটু পিছায় আছেন, তাদেরকে আমরা দিয়ে থাকি। আর মেয়েদের জন্য তো আমরা নির্ধারিত সবসময় 50% তাদের টিউশন ফিজের উপর সারা বছর দিয়েই থাকি। এর বাইরেও আপনারা জানবেন, এর বাইরেও যেটা করে থাকি, শিক্ষার্থীরা যেন তাদের
আহ, শিক্ষা কার্যক্রম আরো স্মুথ ভাবে চালিয়ে যেতে পারে। এখন ডিজিটাল এজ, আমরা এই যে এখন তো অনলাইনে আমরা ক্লাস করছি, আপনি জানেন। তো এটা স্মুথ করার জন্য আমাদের ড্যাফোডিলে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে ল্যাপটপ দিয়ে থাকি, সেটাও মেধার ভিত্তিতে এবং সেটা আমাদের কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে। যারা খুব রেগুলার ক্লাস করে, যারা ডিসেন্ট স্টুডেন্ট, বা যারা আপনার ভালো রেজাল্ট করছে, যারা বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটি ভালো করছে, বিভিন্ন উদ্ভাবনী প্রক্রিয়ার সাথে যুক্ত, যারা বিভিন্ন আপনার কম্পিটিশনে জয়েন করছে, বিভিন্ন প্রোগ্রামিং কন্ডিশন বলেন, কম্পিটিশন বলেন, যারা আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে যোগাযোগ করছে, যারা ভালো প্রজেক্টস করছে, মানে যারা দেশ এবং জাতির সুনাম বয়ে নিয়ে আসছে, এই সমস্ত ছেলে মেয়েদের জন্য প্যাট্রোনাইজ করার জন্য আমরা ফিনান্সিয়াল সাপোর্ট তো আছেই, পাশাপাশি তাদেরকে আমরা ল্যাপটপও আমরা দিয়ে থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, একজন দর্শক মোহাম্মদ আলামিন মিয়া প্রশ্ন করেছেন, মেকানিক্যাল টেকনোলজিতে বিএসসি করার জন্য যে আমি এরকম খোলার সুযোগ আছে কিনা। আমরা জানি যেহেতু ইনস্টিটিউট গুলো সম্ভবত এই ধরনের সুযোগ কি আছে স্যার, এই বিষয়টা যদি বলতেন। মেকানিক্যাল আমরা জি, আমরা আমরা যেটা বললাম যে আপনার কম্পিউটারে প্রথমে আপনাকে একটু ক্লিয়ার করে নেই যে কারিগরি শিক্ষা বোর্ডের যতগুলো টেকনোলজি আছে সবগুলো টেকনোলজিতে কিন্তু বিএসসি করার মতো সুযোগ বা সুবিধা বাংলাদেশের মানে আপনার শিক্ষা ব্যবস্থাপনা কিন্তু সবগুলোতে নাই। যেমন আমি যেটা মনে করি যে কম্পিউটার থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য আছে আপনার, যেমন কিছু সুযোগ সুবিধা বেড়েছে। আমি যেটা বললাম, আমাদের গ্রাফিক্স ডিজাইন আছে, গ্রাফিক্স ডিজাইনে করার পরেও কিন্তু আমাদের ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু ওদের আপনার বেসি করার সুযোগ আছে। ওখানে মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ আর্টস বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান মানে সব থেকে প্রথম যারা শুরু করেছিল যে মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ টেকনোলজি নিয়ে যারা বিএসসি দেওয়ার ইউজিসি অ্যাপ্রুভ, তারা কিন্তু সেখানে করতে পারছে। আপনার টেলিকমিউনিকেশন থেকে করতে পারছে, আপনার আর্কিটেকচার থেকে করে করতে পারছে, আপনার সিভিল থেকে করে করতে পারছে, মেকানিক্যাল থেকেও করা যাবে। সো আমি মনে করি যে এটা সম্ভব, এটা করা কোনো বিষয় না। শুধু ছাত্রের অদম্য ইচ্ছা থাকতে হবে এবং তাকে ভালো রেজাল্ট করতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ, তাহলে সে করতে পারবে বলে আমি বিশ্বাস করি। স্যার, আমরা জানি কারিগরি শিক্ষার ক্ষেত্রে বর্তমানে মেয়েদের অংশগ্রহণের হার কেমন? কারণ সরকারিভাবে সম্ভবত এদের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা আছে। স্যার, আপনি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ক্ষেত্রেও সুযোগ সুবিধার কথা বললেন মেয়েদের, কিন্তু কাঙ্ক্ষিত হার কি বাড়ছে মেয়েদের এই ক্ষেত্রে স্যার? এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই আমাদের আমাদের আশাপ্রদ কথা যে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে সব জায়গায় এখন আপনি তো দেখেছেন যে আমাদের এসএসসি এইচএসসি লেভেলে কিন্তু আপনার মেয়েদের পরীক্ষা অংশগ্রহণের হার বেশি বিগত বছরগুলোতে। তার অর্থ হচ্ছে তারা কিন্তু বেশি করে স্কুলে, ছেলেদের থেকে মেয়েরা বেশি করে স্কুলে ভর্তি হচ্ছে। একইভাবে কারিগরি শিক্ষা ব্যবস্থাও কিন্তু এবং কারিগর আমাদের ইনস্টিটিউটের কথা আমরা যেটা বলতে পারি, আমরা যখন শুরু করি তখন কিন্তু বলতে গেলে যে হাতে গোনা কিছু মেয়ে শিক্ষার্থী আমাদের এখানে ভর্তি হতো, কিন্তু সময়ের সাথে তারা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের কিন্তু এখন বলতে গেলে প্রায় 30% উপরে ফিমেল লার্নার আমাদের এখানে এই মুহূর্তে পড়াশোনা করছে। এবং আমরা যেভাবে প্রণোদনা দিচ্ছি এবং আমরা যেভাবে তাদের সিকিউরড এনভায়রনমেন্ট নিশ্চিত করছি, আমার বিশ্বাস যে আগামী 2-3 বছর এটা 50% উপরে চলে যাবে। ধন্যবাদ স্যার। যে সকল শিক্ষার্থীরা ঢাকার বাইরে থেকে এসে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়তে চায় তাদের জন্য কি ধরনের সুবিধা রয়েছে? আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন। কারণ আমাদের প্রত্যন্ত এলাকা বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা চিন্তা করে ঢাকাতে গেলে ভালো সুযোগ সুবিধা পাবে, পরবর্তী কর্মজীবনে যেটা তাদের সহায়তা করবে বলে তারা মনে করে, এই জন্য তারা ঢাকাতে আসে, এসে তারা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। তো এটার জন্য প্রধানতম অন্তরা হয়ে দাঁড়ায় সে কোথায় থাকবে, এবং শুধু থাকলেই হবে না, তাকে থাকাটা একটা নিরাপদ পরিবেশে হতে হবে। পরিবেশটাও যেমন নিরাপদ হতে হবে এবং তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য একটা ভালো এনভায়রনমেন্টও থাকতে হবে। যেখানে সেখানে থাকলে তো হবে না, একটা কেওয়াসফুল এরিয়াতে থাকলে হবে না, রাজনৈতিক অস্থিরতা এরিয়াতে থাকলে হবে না, বা আপনার যেই পরিবেশে থাকবে সেখানে অন্য ধরনের কোনো ডিস্টারবেন্স যেন তার না হয়। তো এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা আমাদের নিজস্বই হোস্টেল ব্যবস্থাপনা আছে, সেখানে স্টুডেন্টরা থাকতে পারে এবং সেখানে আপনার অনেক সিট ক্যাপাসিটি আমাদের আছে। পাশাপাশি আমাদের অনেকগুলো আমাদের প্রতিষ্ঠানের, কারণ আপনি জানেন যে আমাদের ড্যাফোডিল শিক্ষা বোর্ডে আপনি আগেও মেনশন করেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের কিন্তু অলমোস্ট 42-43 হাজার ছাত্রছাত্রী আমাদের টোটাল শিক্ষা পরিবারে পড়াশোনা করছে।
তো এত বিপুল সংখ্যক শিক্ষার্থীদের থাকার জন্য অনেক জায়গা আমাদের ম্যানেজ করতে হয়। সো দেখা যায় যে সবার জন্য হয়তো আমরা এই ধানমন্ডি এলাকায় তো ম্যানেজ করতে পারি না। তখন কি হয় আমাদের করতে, আমাদের বিভিন্ন রিনাউন্ড এবং যারা খুবই স্বচ্ছতার সাথে হোস্টেল পরিচালনা করে এরকম অনেক প্রতিষ্ঠানের সাথে আমাদের এমইউ আছে, সমঝোতা আছে। তাদেরকে বাট প্রথমে আমরা আমাদের নিজস্ব পরিচালিত যেই হোস্টেল আছে সেখানেই আমরা তাদেরকে অফার করি, এবং সেখানে তারা থাকে। ওখানে যদি আপনার সিট না পায় অথবা যদি তার অন্য কোনো সমস্যা থেকে থাকে তখন সে হয়তো অন্য কোনো জায়গায় গেলেও সেটা আমাদের এমইউ করা বা আমাদের নলেজের সাথে রিলেটেড প্রতিষ্ঠান ছাড়া বাইরে কোথাও আমরা থাকতে দেই না, কারণ আমাদের কাছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আরো কিছু বিষয় জানতে চাই। আজকের আলাপচারিতা আমাদের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি স্যার। সংকটময় মুহূর্তে আমরা জানি যে বৈশ্বিক যে করোনা ভাইরাস মহামারী আকারে আমাদের জীবনে সাথে জড়িয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে অনলাইন শিক্ষার ক্ষেত্রে ডিটিআই তে কি ধরনের সুবিধা রয়েছে, এবং যদি ভর্তি হওয়ার পরেও শিক্ষার্থীরা যদি এমন হয় যে হয়তো ক্লাসরুমে বসে তারা ক্লাস করার সুবিধা না পায়, সেক্ষেত্রে তারা কিভাবে কি সহযোগিতা পেতে পারে এই ক্ষেত্রে স্যার, অনলাইন শিক্ষার ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নটা করার জন্যই আগে আপনাকে ধন্যবাদ আমি জানাতে চাই। এইকার সময় এটার প্রশ্ন যে আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার শিক্ষক আছে, বাট আমি ক্লাস কন্ডাক্ট করতে পারছি না, তাহলে তো আমার কোনো লাভ হবে না। হবে কি? হবে না। এই জন্য আমরা বলছি, যখন বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে, সেই আমি আপনাকে দিন তারিখ দিয়ে বলছি যে 27শে মার্চ থেকে আমরা প্রথম বাংলাদেশে অনলাইন ক্লাস আমরা এই চালু করি। এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান হয়তো আপনারা যেহেতু সাংবাদিক জগতে আছেন আপনারা জানেন, কিন্তু আমি নির্দ্বিধায় এটা বলতে পারি যে টেকনিক্যাল এডুকেশনাল ইনস্টিটিউটের গুলার মধ্যে বাংলাদেশে আমি যতটুকু জানি আমরাই সর্বপ্রথম অনলাইন ক্লাস শুরু করেছি, এবং সেটা এখনো ধারা অব্যাহত আছে। এবং আমাদের গতকালকে পর্যন্ত আমাদের ক্লাস শেষ হয়েছে সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে, এবং আমাদের গত 28 তারিখ এবং 29 তারিখ পরীক্ষা ছিল সেমিস্টার ফাইনাল, এবং প্রত্যেক দিনই 450-500 করে স্টুডেন্ট অনলাইনে পরীক্ষা দিয়েছে, এবং আমাদের অনলাইনে উপস্থিতির হার 70% উপরে। তো আমি এই সময় যদি আপনারা যদি টাইম যদি অ্যালাউ করে আমি কিছু তথ্য যোগ করতে চাই যে আমরা কিন্তু যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি অবশ্যই আমরা গুগল মিটে প্রথমে শুরু করেছিলাম। গুগল মিট থেকে শুরু করলাম, তো আমরা দেখলাম যে আপনি জানেন যে টেকনোলজিক্যাল কিছু তো নিরাপত্তা বা অনেক কিছু ব্যাপার থেকে যায়। তো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার নির্দেশনা দিলেন যে না, আমরা আমাদের নিজস্ব সফটওয়্যার এবং নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের এটা করতে হবে, যে এখানে আমরা আমাদের সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং স্টুডেন্টরা লাইভ ক্লাস করবে, এবং পরবর্তীতে যদি আবার সে ওই ভিডিওগুলো দেখতে চায়, আবার শিখতে চায়, আগে ক্লাসের বা ক্লাসের পরে তারা যেন আবার এগুলো দেখতে পারে, এই ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে। তখন কিন্তু আমরা আমাদের নিজস্ব সফটওয়্যার আমরা দিকে মনোযোগ দেই, এবং আমরা নিজেরাই পারচেজ করি সফটওয়্যার হিউজ টাকা দিয়ে, এবং যেটা আমরা অংশীদার হয়ে আমাদের শিক্ষা পরিবারের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে নেই, এবং আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিজেরাই ডেভেলপ করেছি, এবং আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং এখানে আপনার স্টুডেন্ট একেবারে লাইভ ক্লাসের মতোই তারা সমস্ত ফ্যাসিলিটিস তারা সেখানে পাচ্ছে। এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা এটাকে মাথায় রেখে করছি যে এখন প্যান্ডেমিক চলছে, এখন আমরা এটা করছি, বাট এই প্যান্ডেমিকটা কখন শেষ হবে, মানুষ কবে স্বাভাবিক জীবনে আসবে, আমরা যেটাকে নিউ নর্মাল বলি, আমরা এখনো কেউ জানি না। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করলে কিন্তু আমরা আরো এক্সটেনশন করার জন্য এটাতে আমাদের রিসার্চ গবেষণা বা আমাদের যেই আইটি এক্সপার্ট টিম আছেন তারা চালিয়ে যাচ্ছেন, আমাদের সফটওয়্যার টিম আছেন তারা দিন রাত কাজ করে যাচ্ছেন, এবং আমরা নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছি। এবং আমরা কনফিডেন্টলি বলতে পারি যে উপরওয়ালা না করুন, যদি আপনার এই পরিস্থিতি আরো 6 মাস 9 মাস চলে, তো আমাদের কোনো স্টুডেন্টের একটা সিঙ্গেল ক্লাসও মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার জন্য। সেই ব্যবস্থাপনা আমাদের আছে। এবং গভর্নমেন্ট যেহেতু আগামী 9 তারিখ থেকে অ্যাডমিশনের নোটিশ ডিক্লেয়ার করেছে, আমিও স্টুডেন্টদেরকে বলবো শিক্ষার্থীরাও তার প্রতিষ্ঠান চুজ করার ক্ষেত্রে যেন এটা একটু চিন্তা করে। অভিভাবকদেরকে আমি বলবো যেন এটা একটু দেখেন যে যেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা
তার ছেলে মেয়েকে ভর্তি করবে, তাদের অনলাইন প্ল্যাটফর্ম কতটুকু শক্তিশালী, তারা অনলাইনে কতটুকু ক্যাপাবেল, বা তারা আসলে নিয়মিত অনলাইনের মাধ্যমে ক্লাসগুলা ইফেক্টিভলি নিতে পারবে কিনা। এখন কিন্তু অনেকে নিচ্ছে, দিস ইজ ট্রু। আমি যেটা প্রথমে বলেছিলাম, আমরা প্রথমে শুরু করেছি, পরবর্তীতে অনেকে নিচ্ছে, দিস ইজ ট্রু। বাট ওই যে আপনার শিক্ষার যে মান বা টেকনোলজিক্যাল ইউটিলাইজেশনের যেই এক্সপার্টাইজ বা স্কিল, এটা তো সবাই সমান পারছে কিনা সেটা আপনারাই লক্ষ্য করে থাকবেন, আপনারাই সেটা বলে থাকবেন যে কারা কেমন করছে। আমরা ক্লেম করতে পারি যদি আমরা ভালো করে থাকি, অবশ্যই শিক্ষার্থীরা আমাদের এখানে আসবে। তো এটার জন্য ওনারা দেখতে পারে আমাদের যে ডেমো ক্লাসগুলো এখন চলছে, আমাদের পরীক্ষাগুলো চলছে, এবং আমরা শুধু যে ক্লাস কন্ডাক্ট করছি তা না, আমরা বাই দিস টাইম স্টুডেন্টদের কিন্তু মানসিক বিকাশ এর জন্য, এবং তারা যেন আপনার গৃহ মানে এই ঘরের মধ্যে আইসোলেশনে থাকাকালীন যেন তারা কোনো সমস্যার মধ্যে না পড়ে, এটার জন্য যতগুলো প্রোগ্রাম ছিল, আপনারা জানেন আমাদের কিন্তু পয়লা বৈশাখ একটা জাতীয় প্রোগ্রাম। তা আমাদের পয়লা বৈশাখের আগেই কিন্তু আপনার এই ইয়ে হয়ে গেছে, আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু পয়লা বৈশাখ অনলাইনে করেছি। আমাদের কিন্তু স্টুডেন্টরা বাড়িতে বসে পান্তা ভাত পান্তা ইলিশ খেয়েছে, এবং সেটা ভিডিও ক্যামেরা, অন্য ছেলেরা গান করেছে, মেয়েরা গান করেছে, শিক্ষকরা তারা পয়লা বৈশাখের পোশাক পরে ঘরে বসে সামাজিক নিরাপত্তা মেনটেন করে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। আমরা অভিভাবকদের সাথে কিন্তু তিনটা সভা করেছি অনলাইনে, এবং অভিভাবকরা মানে এবং সেই অভিভাবকদের সাথে সভা করেছি, আপনি শুনলে অবাক হবেন, আমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকে প্রথম অভিভাবক সভা করি অনলাইনে, যখন অভিভাবকরা চিন্তাই করতে পারে নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মধ্যে আপনার তারা যে কার্যক্রম চালাতে পারবে। অভিভাবকরা আমাদের সাথে রেকর্ডেড আছে, অনেক অভিভাবক আবেগে কেঁদে ফেলেছে যে আপনারা আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ আপনারা আমাদের এই ছেলে মেয়ে যদি ঘরের মধ্যে বসে থাকতো এভাবে কর্মহীন ভাবে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যেত, তাদের জন্য কিন্তু খুব অমঙ্গল যেটা বয়ে আনতে পারতো। কিন্তু আপনারা আমাদের এই যে সন্তানদের কথা চিন্তা করে যে আপনারা ক্লাসগুলো কন্ডাক্ট করছেন, এই যে আমাদেরকে অনলাইন সবাই ডেকেছেন, আমরা মত বিনিময় দিচ্ছি, তো এরকম বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করার জন্য আপনার যেটাকে বলে যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। পাশাপাশি বলি যে আমরা তো বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকি, এটার মধ্যেও কিন্তু আমাদের অনেক শর্টেজ থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি নাই। আমরা সবার কাছ থেকে পরামর্শ এক্সপেক্ট করি যে আপনারা আরো পরামর্শ দেন, আমরা আরো কিভাবে করতে পারি, কারণ আমরা কাজ করতে চাই, আমরা দেশ জাতি গঠনে ভূমিকা রাখার জন্য আমরা কাজ করতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী এবং নেতৃত্বশীল করে গড়ে তোলার জন্য আমরা কাজ করতে চাই। দেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, সুখী সমৃদ্ধ বাংলা গড়ার জন্য আমরা কাজ করতে চাই। আমরা আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদের কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো যদি পরামর্শ থাকে, সেটা আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব। আপনারা আসুন, আমাদের ভার্চুয়ালি ভিজিট করুন, বা ফিজিক্যালি যদি সামাজিক দূরত্ব মেনটেন করে আপনারা ভিজিট করতে চান, আমাদের ক্যাম্পাসটা ভিজিট করুন। আমাদের ক্যাম্পাস ভিজিট করলে আপনারা ভালো লাগবে, শুধু বলুন আপনারা চমৎকৃত হবেন যে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এরকম একটা চমৎকার ক্যাম্পাস আমরা ছাত্রছাত্রীদের জন্য উপহার দিয়েছি, যেটার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অবদানকে আমাদেরকে স্বীকার করতেই হবে, যে উনি শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা শহরের এরকম একটা জনবহুল এবং ব্যস্ততম এবং কস্টলি এলাকার মধ্যে একটা ক্যাম্পাস আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরাও স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমি আমাদের সমস্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারাও নিরলস পরিশ্রম করছেন, এবং আমার ছাত্ররাও আমাদেরকে ক্লাসে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমাদের অভিভাবক বৃন্দ, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, ওনারাও অনেক সাপোর্ট দিচ্ছে। কারণ আমি একটু আগে বললাম যে আমাদের অনলাইনে পরীক্ষা হয়েছে, আপনি শুনে মানে চমৎকৃত যে আমাদের অনলাইনে পরীক্ষায় তো বাড়িতে বসে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, ক্যামেরাটা তাদের খাতার উপরে আমরা ধরতে বলেছিলাম, স্ক্রিপ্টের উপরে, এবং পাশে কিন্তু তাদের আম্মা বা আব্বাকে বা বড় ভাই বোনকে বসতে বলেছিলাম, এবং তারা কিন্তু বসে থেকে তার ছেলে মেয়ে বা ভাইয়ের পরীক্ষা তারাই গার্ড দিয়েছে। এবং এটা আমরা এত চমৎকৃত হয়েছে, এবং তারাও খুব চমৎকৃত হয়েছে যে না, আমার সন্তানের পরীক্ষা আমি মনিটরিং করবো। তো আমরা অভিভাবকদেরকে এভাবে আমরা ইনভলভ করতে পেরেছি, কারণ আপনারা জানেন যে আমাদের অভিভাবকবৃন্দ কিন্তু অনেক কর্মব্যস্ত থাকেন, ওনারা অনেক সময় তো সন্তানদের এত সাথে অ্যাটাচ থাকতে পারেন না। এখন প্যান্ডেমিকের কারণে ওনারাও হয়তো একটু সময় দিতে পারছেন, এবং যেখানে ওনারাও কিন্তু এই ছাত্রদের পরীক্ষার সময় বা পড়াশোনার সময় কিন্তু সময় দিতে পারছেন। এটা একটা কিন্তু ভালো দিক বলে আমরা মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার। স্যার, আমি দর্শকদের একটা প্রশ্ন নেব, যে একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে কারিগরি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের কোনো ব্যবস্থা করা যায় কিনা।
এবং বিএসসি যদি ইঞ্জিনিয়ারিং, বিএসসি তারা যদি ইঞ্জিনিয়ারিং বিদেশে পড়তে যায়, সেক্ষেত্রে স্কলারশিপের ব্যাপারে আপনারা কোনো সহযোগিতা করে থাকেন কিনা, এই বিষয়টা যদি স্যার শেয়ার করতেন। আচ্ছা, আপনি খুবই আরো একটা ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের তো আপনাকে আমি তো শিক্ষা ব্যবস্থাপনা বা শিক্ষার উপরে আমি আপনাকে বলেছি। জি। আমাদের ড্যাফোডিল শিক্ষা পরিবারে ছাত্রদের আমি আমার পূর্বের আলোচনায় বলেছি যে এদের প্লেসমেন্ট বলেন বা অ্যাটাচমেন্ট বলেন, এদের উদ্যোক্তা হওয়ার জন্য বলেন, যত রকমের ইনিশিয়েটিভ বা উদ্যোগ, এরা উদ্যোগ ইনিশিয়েটিভ কিন্তু একেবারে বাস্তব। আমাদের কিন্তু ইনোভেশন ল্যাব আছে। আমাদের কিন্তু ছাত্রদের আমরা বিনা ইন্টারেস্টে আপনার অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকি তারা রিসার্চ বা গবেষণা করার জন্য। এটার জন্য আলাদা আমাদের ফান্ড তৈরি করা আছে। এবং আপনি যেটা বলেছেন যে ছাত্র যদি কেউ দেশের বাইরে যেতে চায়, এবং সেক্ষেত্রে আমাদের দুইটা কোম্পানি আছে, আপনি জেনে আনন্দিত হবেন। একটা হচ্ছে admission.ac, এটাও ড্যাফোডিল পরিবারের একটা সিস্টার কনসার্ন। আর একটা হচ্ছে ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড, এটাও ড্যাফোডিলের সাথে ড্যাফোডিল একটা সিস্টার কনসার্ন। তো যদি আমরা, আপনি জানেন যে জাপানে বাংলাদেশি শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এবং সেটা সরকারিভাবে উন্মুক্ত হয়েছে, এবং তারা টেকনিক্যাল ইন্টার্ন আপনার নিচ্ছে, টিআইটিপি যেটা বলে, তারা নিচ্ছে, এবং কারিগরি শিক্ষায় যারা ক্যাপাবেল তাদের কি তারা কিন্তু সরকারিভাবে নিচ্ছে খুবই কম খরচে। এবং এটার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, আপনাকে এসএসসি পাস মিনিমাম হতে হবে, এবং আপনার টেকনিক্যালি আপনাকে সাউন্ড থাকতে হবে, পাশাপাশি আপনাকে ভাষা শিখতে হবে। এর জন্য আমাদের ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড আপনার ভাষা শিক্ষা করে থাকে, আর টেকনিক্যাল এডুকেশন তো আমরা দিচ্ছি। পাশাপাশি admission.ac আমাদের আরেকটা কনসার্ন আছে। সেই কনসার্নে আপনার পৃথিবীর প্রত্যেকটা দেশে ছাত্রদের, শুধুমাত্র ছাত্রদের হায়ার স্টাডিজের জন্যই তারা কাজ করে থাকে। সেখানে একটা বিশাল দক্ষ বাহিনী আছে দীর্ঘদিন ধরে। আমাদের আমি যেটা বললাম, আমাদের যে কোনো পর্যায়ের যে কোনো প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ তারা তাদের পড়াশোনা শেষ করার পরে admission.ac-তে যে তাদের ডিজায়ারটা জানায় যে হ্যাঁ আমি এটা কমপ্লিট করেছি, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বিএসসি সিএসসি করেছি বা সিএস করেছি, আমি অমুক দেশে যেতেছি, আমাকে কি করতে হবে। তখন তারা প্রপার গাইডলাইন দিয়ে যত রকমের অ্যাসেসমেন্ট সাপোর্ট সমস্ত কিছু করবে। কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে যে বলে যে আমি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছি টেক্সটাইলের উপরে, অথবা গার্মেন্টস এর উপরে, অথবা আর্কিটেকচারের উপরে, অথবা আপনার কম্পিউটারের উপরে, আমি বিদেশে যেতে চাই, কিভাবে যাব। তখন তাকে যত রকমের আপনার মানে সাপোর্ট, তার পুরো ফাইলটাই রেডি করে দিয়ে, ভিসা ফেস করে দিয়ে একেবারে। এবং এই প্রসঙ্গে হার্ট বলতে হয়, আমাদের নিজস্ব ট্রাভেল ব্যবস্থাপনা আমাদের আছে, গ্লোবাল রিক্রুটিং এজেন্সিটার নাম। কিন্তু আমরা কিন্তু এটা পাবলিকলি, মানে রিক্রুটমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আমরা কিন্তু ওই ধরনের কাজ করি না। আমরা আমাদের ছাত্রদের ট্যুর ট্রাভেলের জন্য টিকিটিং, ভিসা, এই সমস্ত কাজ করার জন্য কমপ্লিট সলিউশন। কিন্তু আমি আসলে ড্যাফোডিলের সুযোগ সুবিধা বলতে গেলে এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা এটা বলা সম্ভব না। এটা আপনিও হয়তো জানেন আমার বিশ্বাস, কারণ এক একটা প্রতিষ্ঠানই হচ্ছে পর্বে হয়তো আলোচনা করব, আমরা জানবো আরো তথ্য। আলোচনা আমাকে লাগবে। যে আমি যেটা বলেছিলাম যে একটা ছেলে বা মেয়ে সে প্লে গ্রুপে ভর্তি হবে, প্লে গ্রুপে ভর্তি হয়ে সে একেবারে পোস্ট গ্রাজুয়েশন থেকে একেবারে পিএইচডি পর্যন্ত করে যাবে, সেই ব্যবস্থাপনা যেমন আছে। সে দেশের মধ্যে জবের জন্য, ইন্টারভিউ হওয়ার জন্য যে সেই ব্যবস্থাপনা আছে। সে বিদেশে যাবে, বিদেশে যাওয়ার জন্য ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা আমি আপনাকে বললাম। ট্যুর ট্রাভেল পর্যন্ত আমাদের করে আছে। শুধু তাই না, আপনি জানেন যে আমাদের ড্যাফোডিল শিক্ষা পরিবারের প্রচুর অ্যালুমনি দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন দেশে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, জাপান, ফ্রান্স আছে। এবং সেখানে প্রত্যেকটা দেশেই কিন্তু ড্যাফোডিল স্টুডেন্ট অ্যালুমনি নামে একেবারে শক্ত, একেবারে এস্টাবলিশ তাদের একটা অর্গানাইজেশন আছে। সো ড্যাফোডিলের কোনো ছেলে বা মেয়ে যদি যায়, তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে থেকে শুরু করে তাদের চাকরির জন্য যদি কেউ যায়, পড়াশোনার সাপোর্ট সার্ভিসের অভাব হয় না। তো এই জন্য আমি বললাম যে এটা আসলে এক সিটিং এ বা একদিনে বা একটা আপনার সেশনে শেষ করা যাবে না। আলোচনা করব, আলোচনা করলে আমি যদি আবারও আপনার এখানে আসার সুযোগ পাই, হয়তো পরবর্তীতে আরো আমরা কিছু আলাপ আলোচনা করতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আমি শুধু বলি যে আমরা ওয়ান স্টপ সার্ভিসে বিশ্বাসী, আমরা 5 স্টার সার্ভিসে বিশ্বাসী, বাট নট 5 স্টার কস্ট। উই আর প্রোভাইডিং 5 স্টার সার্ভিস বাট নট 5 স্টার কস্ট। মিনিমাম কস্টে 5 স্টার সার্ভিস আমরা প্রোভাইডে বিশ্বাসী। এবং সব থেকে বড় যে কাজটা আমাদের মাথায় ইথিক্যাল আমরা যেটা করে থাকি, আপনাকে এখানে বলতে চাই, কারণ ব্যক্তিগতভাবে আমিও ড্যাফোডিলে 18 ইয়ার্স কাজ করার সুযোগ আমার হয়েছে। তো সেটার আলোকে আমি বলতে চাই যে
আমরা ছাত্রদের এখানে যে যখন ভর্তি হয় যে কোনো ইনস্টিটিউশনের যে কোনো লেভেলে আমরা কিন্তু ওই ছাত্রকে যে শুধু পড়াতে হবে, পড়িয়ে পাশ করে ছেড়ে দিব এই প্রশ্ন আমাদের দায়িত্ব, আহ, আমরা এইভাবে চিন্তা করি। আমাদের চিন্তা হচ্ছে ওই ছেলে বা মেয়ে যতক্ষণ না পর্যন্ত তার নিজের পায়ে দাঁড়াবে, সে নিজে উদ্যোগী হয়ে কিছু করুক বা কোনো জব করুক, প্রাইভেট বা পাবলিক যেখানেই হোক, ততক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা অব্যাহত থাকে। আপনি আপনি নির্দ্বিধায় এবং দ্ব্যর্থহীন ভাবে আপনাদেরকে বলতে পারি। সো আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আপনার যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য অপেক্ষা করছেন, কারণ ডেট তো ডিক্লেয়ার হয়ে গেছে আপনারা জানেন 9 আগস্ট থেকে। সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সময় এসেছে আপনার ক্যারিয়ার নিয়ে সঠিক চিন্তা ভাবনা করার, এবং সময় এসেছে দিন বদলের। সো আপনি যদি এখন সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন, আপনি যদি সঠিক ইনস্টিটিউশন নির্ধারণে ভুল করেন, আপনি যদি সঠিক টেকনোলজি নির্ধারণে ভুল করেন, তাহলে কিন্তু সারাটা জীবন আপনাকে হয়তো এটার গ্লানি বয়ে বেড়াতে হতে পারে। আর আপনি যদি স্মার্টলি এবং আপনি যদি সঠিক সিদ্ধান্তটা এখনই নিতে পারেন, কারণ এখনই কিন্তু সঠিক সিদ্ধান্ত, কারণ ক্যারিয়ারের মোড় কিন্তু এখন থেকে শুরু হয়, তাহলে কিন্তু সারাটা জীবন আপনার সামনে কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি রয়ে গেছে। এবং তার মাধ্যমে শুধু আপনি আপনার ক্যারিয়ার যে এস্টাবলিশ হবে তা না, আপনার মাধ্যমে আপনার জি। পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে সারা পৃথিবীব্যাপী আপনার সবাইকে সুখী করার এবং সব জায়গায় কন্ট্রিবিউশন করার সুযোগ আপনার থাকবে। তো আপনি, আমার বিশ্বাস যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, কারণ এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, তারা অনেক ইন্টেলিজেন্ট, তারা সবই জানে, সবই বুঝে। সুতরাং আমি শুধু বলবো যে আপনি যেন সঠিক সিদ্ধান্তটা নেন, এই আমি আহ্বানটা জানাতে চাই আমাদের যারা ভর্তি ইচ্ছুক স্টুডেন্ট অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। স্যার, এই এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আছে, ভর্তি ইচ্ছুক যারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবক তারা কিন্তু জানতে চান যে দেশে সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কি ধরনের সুযোগ সুবিধা আছে, অথবা বিদেশে কর্মসংস্থানের কি ব্যবস্থা আছে, অথবা তারা যদি আত্মকর্মসংস্থানে এর চিন্তা করে সেই ক্ষেত্রেও বা কি করণীয় আছে, এই বিষয়টা যদি স্যার কিছু আলোকপাত করতেন। এটা এটা গুড প্রশ্ন, কারণ আমরা আমাদের যদিও নীতিগতভাবে আমরা মনে করি যে শিক্ষা গ্রহণ শুধু জব করার জন্যই না, মানে শিক্ষা গ্রহণ কিন্তু আমি চাকরি করব এই উদ্দেশ্যেই শুধু আমি শিক্ষা গ্রহণ করি না, কারণ শিক্ষা গ্রহণ করি আমি মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য। শিক্ষা গ্রহণ করি আমার 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 নিজের ভিতরের যেই মানবিক প্রবৃত্তিগুলো আছে, যে সততাগুলো বা ভালো গুণাবলীগুলো আমার গড়ে তোলার দরকার, সেটাকে আমি গড়ে তোলার জন্য আমি শিক্ষা গ্রহণ করি। পাশাপাশি হ্যাঁ, জীবন জীবিকার তাগিদে মানে পারিবারিক রিকোয়ারমেন্ট মিট করার জন্য আমাকে অবশ্যই আর্নিং এর চিন্তা করতে হয়, এবং যখনই আমি আর্নিং এর চিন্তা করি তখনই আমাকে জব অথবা নিজ উদ্যোগে কিছু করা, এই দুইটা পন্থা দিয়ে আমাকে চিন্তা করতে হয়। পাশাপাশি আবার প্রশ্ন আসে আমি কি দেশের মধ্যে করবো নাকি দেশের বাইরে যাবো, সেটা আমার চলে আসে। তো আমি কিন্তু আমার আলোচনায় আপনাকে বলেছি যে আমাদের দেশের কারিগরি শিক্ষাতে মাত্র 17-18% পর্যন্ত এখন উন্নীত হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, কানাডা এখানে কিন্তু 70-80 আপনার 60%-এর উপরে কিন্তু আপনার স্টুডেন্টরা কারিগরি শিক্ষা গ্রহণ করছে। এটাই মিন করে যে সেই দেশের জব, সেই দেশের ইন্ডাস্ট্রি, সেই দেশের শিক্ষা ব্যবস্থার সাথে কতটুকু রিলেটেড। কিন্তু আমরা কিন্তু এই জায়গাটা, এটা অন্য আলোচনা হয়ে যাচ্ছে যদিও, আমরা কিন্তু এই জায়গাটায় এখনো রিলেট করতে পারি নাই বলে কিন্তু আমরা প্রতি বছরে 23-24 লক্ষ গ্রাজুয়েট আমরা বের করছি, যাদের সামনে আপনার শূন্যতা, যাদের সামনে আপনার অনিশ্চিত একটা ব্যবস্থাপনা, যে এত এত গ্রাজুয়েট কোথায় যাবে। কিন্তু আমাদের দেখেন যে ইন্ডাস্ট্রিগুলোর রিকোয়ারমেন্ট কি, আমাদের এখানে যেই এখন আমরা তো ডেভেলপিং কান্ট্রি রিকগনিজড, এখন আমাদের এখানে যেই পরিমাণ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে, আপনার পদ্মা সেতু হচ্ছে, আপনার কর্ণফুলী টানেল হচ্ছে, আপনার মেট্রো রেল হচ্ছে, আপনার কত স্থাপনা হচ্ছে, সব জায়গায় যারা কাজ করছে আপনি দেখেন, শ্রমিক পর্যন্ত আমাদেরকে দেশের বাইরে থেকে, আমাদের শুধু মানে ইঞ্জিনিয়ার লেভেল থেকে শুরু করে মানে খুব স্কিল পর্যায়ের লোক না, শ্রমিক লেভেলের লোকও কিন্তু আমাদেরকে দেশের বাইরে থেকে আনতে হচ্ছে। এটা আমাদের জন্য কিন্তু কষ্ট। তো এটা থেকে আপনি বুঝতে পারেন যে আমাদের দেশে মানে আপনার টেকনোলজি রিলেটেড এডুকেশনের বা টেকনোলজি রিলেটেড লার্নিং এর আপনার চাহিদা কতটা গভীর, কতটা বেশি। কারণ আপনি জানেন যে আমাদের দেশের 1 কোটির মতো লোক দেশের বাইরে থাকে, তারা যে রেমিটেন্স আনে প্রায় তার কাছাকাছি পরিমাণ রেমিটেন্স, খুবই অল্প সংখ্যক লোক বাংলাদেশে কাজ করে
বিদেশিরা নিয়ে যাচ্ছে, এটা আপনি জানেন, কারণ ডিউটি অফ দেয়ার স্কিল, ডিউটি অফ দেয়ার এক্সপার্টাইজ। সো আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের স্কিল এক্সপার্টাইজ প্রপার ট্রেনিং এর মাধ্যমে বা প্রপার লার্নিং এর মাধ্যমে, প্রপার এডুকেশনের মাধ্যমে ওই লেভেলে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শ্রমের সঠিক মূল্য পাবো না, আমরা বঞ্চিত হতে থাকবো। আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা কি আমাদের বঞ্চিতই করে রাখবো, নাকি আমরাও আমাদের মেধা দক্ষতা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে যে আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো। এটা একটা বড় ব্যাপার আমাদের সামনে। তো এই জন্য আমি একটু আগে আপনাকে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের ছাত্রছাত্রী আপনার মাধ্যমে ছাত্রছাত্রীদের যে তারা সঠিক শিক্ষা গ্রহণ করুন। আরো একটু স্পেসিফিক ভাবে আমি যদি বলি যে আসলে যে ক্যাপাবেল, যেই ছেলে বা যেই মেয়ে রিয়েলি ক্যাপাবেল, তার জবের কোনো অভাব দেশেও নাই, দেশের বাইরেও নাই। শুধু দরকার আপনি যেই টেকনোলজিতে পড়াশোনা করছেন সেই টেকনোলজি সম্পর্কে আপনার সেই ফিল্ড সম্পর্কে বা সেই ক্ষেত্র সম্পর্কে, সেক্টর সম্পর্কে আমরা সম্ভব বাস্তব জ্ঞান, তাহলেই আপনার কাজের কোনো অভাব কোথাও হবে বলে আমরা মনে করি না, এবং এটা প্রমাণিত। কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, লেদার ইন্ডাস্ট্রি বলেন, আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলেন, এই যে আমাদের আপনার রিহ্যাবের যত অ্যাক্টিভিটিস আছে, আপনার আমাদের কনস্ট্রাকশন ফিল্ড বলেন, আমাদের রোডস এন্ড হাইওয়ে আছে, আমাদের এই যে সিভিল টেকনোলজি বলেন, কম্পিউটার টেকনোলজি বলেন, আইটি যুগ, এই যে এখন আপনি দেখেন যে আমাদের নিউ নরমাল লাইফে কি হবে, অনলাইন বেসড সবকিছু হয়ে যাবে। আমরা শিক্ষা ব্যবস্থা এখন অনলাইনে করছি। এখন এখানে কি দরকার, প্রচুর সংখ্যক আপনার আইটি এক্সপার্ট দরকার। তো এই আইটি তার মানে আমাদের জব বাড়ছে। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রচুর সংখ্যক আপনার মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনার দরকার, সেখানেও কিন্তু আমরা টেকনিক্যাল এডুকেশন কিন্তু আপনার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমাদের জুট, আমাদের লেদার, আমাদের গার্মেন্টস, সব জায়গায় কিন্তু আপনার প্রচুর দক্ষ চাহিদার অভাব আপনার রয়ে গেছে। সেখানে কিন্তু কাজের ক্ষেত্র, বিশাল কাজের ক্ষেত্র আছে। আর দেশের বাইরে তো অপার সম্ভাবনা আছে, আছেই বলে তো আমাদের দেশ থেকে 1 কোটির উপরে লোক দেশের বাইরে কাজ করছে। বাট আফসোস, তারা যদি সঠিক টেকনিক বা সঠিক টেকনোলজিক্যাল ভাবে তারা যদি লার্নিং গ্রহণ করে যেত এবং তারা যদি স্কিল এবং এক্সপার্টাইজ হয়ে যেত, তাহলে আমরা যেটা আপনি দেখছেন প্যান্ডেমিকের মধ্যেও কিন্তু এই অর্থ বছরে আমরা রেকর্ড সংখ্যক রেমিটেন্স আমাদের দেশে এসছে প্যান্ডেমিকের মধ্যেও, এটা আরো 2 গুণ 3 গুণ হতে পারতো বলে আমি বিশ্বাস করি। সুতরাং জবের কোনো অভাব নাই, রিয়েলি আপনাকে যেটা হতে হবে সেটাকে আপনাকে স্কিল এবং এক্সপার্ট হতে হবে, এটা হচ্ছে মূল। আপনাকে ধন্যবাদ। স্যার, আমার সর্বশেষ প্রশ্ন, আমরা জানি যে ড্যাফোডিল ফ্যামিলি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা পরিবার। এই পরিবারের অধীনে রয়েছে অনেকগুলো সিস্টার কনসার্ন এবং ডিটিআইও তাদের মধ্যে একটি। তো ডিটিআই এর শিক্ষার্থীরা ড্যাফোডিল ফ্যামিলিতে চাকরির ক্ষেত্রে কি কোনো অগ্রাধিকার পাওয়ার সুযোগ আছে কিনা, অথবা কি ধরনের সুবিধা আছে, এই বিষয়টা যদি স্যার স্পষ্ট করতেন। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা যখন আপনি করেছেন, আমি একটু মানে খুবই আনন্দ চিত্তে দেখেন আমার মুখে হাসি চলে এসেছে। তো এটা আসলে পাবলিক বললে হয়তো জিনিসটা কেমন হবে আমি জানি না, কারণ আমাদের ড্যাফোডিলে একটা অলিখিত শর্ত, ঠিক না, মানে অলিখিত একটা রুলই আছে যে আমাদের জবের ক্ষেত্রে আগে আমাদের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি ফার্স্ট দিতে হবে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের যত এমপ্লয়ি আছে, এটার 80% এমপ্লয়ি হচ্ছে ড্যাফোডিলের ছাত্র। ড্যাফোডিলের কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে গিয়ে, ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে কোনো না কোনো ছাত্র। এবং আমি নিজে আজ থেকে 22 বছর আগে ড্যাফোডিলের ছাত্র ছিলাম। আমি এখন এখানকার নির্বাহী পরিচালক, এবং আমি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে বা পাশাপাশি আরো বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ কিন্তু আমি পেয়েছি। সুতরাং এটাই তো বড় এক্সাম্পল আমার মনে হয় যে আপনার সামনে আমি বসে আছি, যে ড্যাফোডিলের ছাত্ররা জবের ক্ষেত্রে কেমন করছে, কেমন সুযোগ, এবং তাদের শুধু জবই না, কত দূর পর্যন্ত যাওয়া যায়, কত দূর পর্যন্ত তাদের যাওয়ার সুযোগ আছে, এটা তো আমাকে দেখে বুঝতে পারেন। এবং আপনাকে আরো কিছু আমি তথ্য দিয়ে থাকি, শুধু আমি না, আমাদের ড্যাফোডিলে প্রায় 40-42টার মতো সিস্টার কনসার্ন আছে, এবং এই 40-42টার মতো সিস্টার কনসার্নে অলমোস্ট 30-40% সিস্টার কনসার্নের লিড দিচ্ছে ড্যাফোডিলেরই অ্যালুমনিরা, কোনো না কোনো সময় অ্যালুমনি, এবং তারা কোনোটার সে ডিরেক্টর, কোনোটা সে এক্সিকিউটিভ ডিরেক্টর, কোনোটা সে প্রিন্সিপাল, কোনোটা সে ম্যানেজার, বিভিন্ন ভাবেই তারা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি আরো যে আনন্দ হবেন যে ড্যাফোডিল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম
যে যখন আপনার ড্যাফোডিলের জব হয় তখন কিন্তু আপনার অন্যান্য প্রতিষ্ঠানের জবের চাহিদাটা অনেক বেড়ে যায়। এটা কিন্তু প্রমাণিত। কারণ আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি জবের ক্ষেত্রে। এবং আমি তো আপনাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিলাম যে আমাদের এই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে 80% আমাদের যেই সহকর্মী তারা সবাই ড্যাফোডিলেরই কোনো না কোনো সময় কোনো না কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট। এবং দেখা যায় যে যখন আমাদের এই সহকর্মীরা আরো বেটার অপরচুনিটি পেয়ে যায় তারা বলে যে ড্যাফোডিলে চাকরি করছো, ড্যাফোডিলের স্টুডেন্ট, তাহলে তোমার তো এডুকেশনও ভালো, তোমার অভিজ্ঞতাও ভালো, ঠিক আছে, তার তখন আপনার ডিমান্ডটা আসলে বেড়ে যায়। আমরা অবশ্য বেটার ক্যারিয়ার বা বেটার ফ্যাসিলিটি কারণ আমাদের স্টুডেন্ট দেওয়ার জন্য আমরা তাদেরকে ভালো অপরচুনিটি আমরা তাদেরকে বলি ওকে ফাইন, ইউ ক্যান জয়েন আদার ইনস্টিটিউশন আর আদার অর্গানাইজেশন। কারণ আপনি জানবেন যে আমি তো আসলে বলেছি বারবার এক কথা বলতে হচ্ছে যে আসলে এটা একদিনে বা একদিনে সম্ভব না। আমাদের ইউনাইটেড নেশন থেকে শুরু করে আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, আমাদের জাপান, প্রত্যেকটা দেশে এমন কোন সংস্থা বা এমন কোন কোম্পানি নাই যেখানে আমাদের ছাত্ররা চাকরি করছে না। এবং দেশের মধ্যে ব্যাংক, বীমা, আর্থিক খাত, সরকারি, বেসরকারি, বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় জায়গায় আপনার আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেখানে লিডিং পজিশনে কাজ করছে। তো যেহেতু ড্যাফোডিল শিক্ষা পরিবারের বয়স 27 বছর, কোম্পানির বয়স হচ্ছে আপনার 30 বছর। তো শিক্ষা এই কোম্পানি শুরু হওয়ার পর 3 বছর আমরা আমি একটু ভুল বলেছি, আমি এক্সট্রিমলি সরি। কোম্পানি এস্টাবলিশ হয় 1990 সালে, আর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে 1996 সালে। তার অর্থ হচ্ছে আপনার 24 বছর। 24-25 বছরের মধ্যে আপনার কত হাজার ছেলে মেয়ে বেরিয়েছে আপনি সহজেই গেস করতে পারেন। আমাদের যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, হ্যাঁ আমাদের একটা স্কুল আছে, শুধু স্কুল, তাহলে এক কথা। আমাদের একটা কলেজ, তাহলে কিন্তু আমাদের যেহেতু একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান এসেছে এবং আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এস্টাবলিশড হয় 2002 সালে। আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, এটা 1997 সালে ফর্মালি যায়, 1996 এটা ইনিশিয়েট। এরপরে আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউশন আছে, আমাদের কলেজও 2002 সালে এস্টাবলিশড হয়। এবং শুধু ঢাকা শহরেই না, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের স্কুলটাকে কিন্তু চেইন করার চিন্তা আমরা করেছি। চেইন স্কুল হবে যেটা 64 জেলাতেই আপনার যেটা থাকবে তার শাখা। এবং অলরেডি আমাদের গাজীপুর, চাঁদপুর, চিটাগং থেকে শুরু করে কিন্তু আমাদের ধানমন্ডিতে, উত্তরা, ধানমন্ডি, এরকম আপনার 5-7টা ব্রাঞ্চ বা ক্যাম্পাস আমরা কিন্তু, ব্রাঞ্চ শব্দটা ঠিক ইয়ে যায় না, মানে ক্যাম্পাস আমরা ওপেন করে ফেলেছি। আমাদের ইউনিভার্সিটিতেও কিন্তু ইউজিসির রুল অনুযায়ী যেটা করা সম্ভব সেটাই করে কিন্তু আমাদের আশুলিয়াতে 150-200 একরের উপরে জায়গায় কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস আমরা স্থাপন করেছি। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে ড্যাফোডিল শিক্ষা পরিবার যেহেতু ইউনাইটেড, আমরা একসাথে কাজ করি। সো আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু তার ফ্যাসিলিটি গুলো নিতে পারে। আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্ট কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো ক্যাম্পাসে তার আইডি কার্ড প্রদর্শন করে সে লাইব্রেরি বলেন, সে প্লেগ্রাউন্ড বলেন, তার রিসার্চ বলেন, তার ইনোভেশন ল্যাব বলেন, সব জায়গায় কিন্তু তার অ্যাক্সেস অবধারিত হয়। এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি আমাদের ছাত্রদের জন্য, যে মানে একটা জায়গায় এত সলিউশন স্টুডেন্ট অনেক সময় জানেও না। তারা 3-4 বছর পড়াশোনা করে কিন্তু তারা অনেক সময় জানেও না যে কত ফ্যাসিলিটি তাদের নেওয়ার সুযোগ আছে বা রয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে একটা কমপ্লিট সলিউশন এবং আপনার সারা জীবনের সলিউশন। তো আমার মনে হয় যে আমি যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। আমি জানি স্যাটিসফাই করতে পেরেছি কিনা। কিন্তু এটুকু বলতে চাই, এটুকু বলতে পারি যে আমি যতটুকু বলে সেটা কম বলা হয়েছে। এর থেকে অনেক বেশি সুযোগ আমাদের ড্যাফোডিল ফ্যামিলিতে রয়েছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার এই তথ্যবহুল আলোচনার জন্য। কিন্তু এই আলোচনার সাথে আপনাকে রেখেই আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যা কিনা শিক্ষার্থী এবং অভিভাবকদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আমি 1995 সালে ঢাকা কলেজ থেকে যখন ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই খ ইউনিটে, কারণ আমি আর্টস মানবিক বিভাগের ছাত্র ছিলাম। যখন ভর্তি পরীক্ষা হয়ে গেল,
আমার তুলনামূলকভাবে একটু পরের দিকে সিরিয়ালটা ছিল, যদিও আমার পছন্দের বিষয় ছিল যে সাংবাদিকতা, আইন অথবা অর্থনীতি, এই তিনটা ছিল আমার পছন্দের। কিন্তু এই তিনটা বিষয় সিরিয়ালের কারণে আসলে পড়ার সৌভাগ্য আমার হয়নি। পরবর্তীতে যখন আমি যে রুমে উঠবো কবি জসিমউদ্দিন হল, সেখানে যখন সিনিয়রদের সাথে আলাপচারিতা করলাম এই বিষয়টা নিয়ে, তারা আমাকে পরামর্শ দিল তুমি এমন একটা সাবজেক্ট নাও যেটা তুমি বিসিএস চাকরিটা ভালো হবে এবং সহজ হবে, তুমি বিসিএস এর জন্যই পড়াশোনা করবে, সাবজেক্টের তেমন কিন্তু আমি সেই ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে যখন আমার ভাইবা হয়, নামকাও আসতে একটা ভাইবা, কারণ ওখানে সত্যিকার অর্থেই কোনো পরামর্শের ব্যবস্থা ছিল না। আমি হয়তো বা আরো 8-10টা সাবজেক্টে পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা আমি ওখানে যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার পছন্দের বিষয় কি, আমি সরাসরি ইসলামের ইতিহাস সংস্কৃতি বলায় তারা আমাকে 1 সেকেন্ডের মধ্যে আহ ভাইবা বোর্ড থেকে বের করে দিল। এবং তারা বলল, তারা কিন্তু এই পরামর্শ যদি আমাকে দিত যে তোমার এই সাবজেক্টে পড়ার সুযোগ আছে, এখানে পড়লে এইটা হবে, এখানে পড়লে এইটা হবে, তাহলে আমার জীবনের কিন্তু গতি প্রকৃতি হয়তো বা পরিবর্তন হলেও হতে পারতো। তার কারণ আমি কিন্তু ওই বিসিএস টার্গেট করেই পড়াশোনা করলাম, বিসিএস দিলাম। একটা পর্যায়ে যখন বিসিএস হলো না, প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু দেখলাম যে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কিন্তু ইসলামের ইতিহাসের জগৎ খুব সীমিত। এই কথা জি। আমি শেয়ার করছি এই জন্য যে সম্মানিত অভিভাবক যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তারা যখন ভর্তির সিদ্ধান্তটা নেবে, অনেকেই হয়তো ভাবছে যে আমি কলেজে পড়বো, কলেজের ছাত্র হিসাবে আমি স্মার্ট হব, আরো অনেক কিছু হব। কিন্তু তোমাদের কিন্তু ভেবে দেখতে হবে তুমি কোথায় যাচ্ছ। তুমি আজকে থেকে ভাবতে হবে যে 10 থেকে 15 বছর পরে বাংলাদেশের জব মার্কেট কোথায় যাবে, বর্তমানে মার্কেট কোথায় আছে, দেশ বিদেশে কিসের চাহিদা আছে। সেখানে যদি শিক্ষার্থীরা তোমরা দেখবে যে নামি দামি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্টে পাশ করে যে শিক্ষার্থীরা বিসিএস এর বয়স শেষ করে দিয়ে বেসরকারি কোম্পানির চাকরির জন্য মাত্র 12,000 14,000 চাকরির জন্য হাজার হাজার শয়ে শয়ে ইন্টারভিউ ফেস করছে, এবং সেখানে মার্কেটিং জব এবং জীবনের প্রতি অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলছে। আর সেইখানে আমরা যদি দেখি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা কারিগরি জ্ঞান আছে, বিশেষ করে এই করোনা কাল কিন্তু আমাদেরকে আরো দেখি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে টেকনিক্যাল জ্ঞান ছাড়া কিন্তু আহ, এই পৃথিবীতে চলা বা শিক্ষা লাভ করা অনেকটাই মূল্যহীন। সুতরাং সম্মানিত অভিভাবক এবং যারা প্রিয় শিক্ষার্থী, আমি যেহেতু গত 24 বছর যাবত শিক্ষা সাংবাদিকতা নিয়ে কাজ করি, আমার অভিজ্ঞতার আলোকেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যে নিশ্চয়ই তোমরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হও, তাহলে দেশ বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তোমাদের সহায়ক ভূমিকা হতে পারে। এবং আমার ব্যক্তিগত আগ্রহে আজকে ড্যাফোডিল, যে আমরা ড্যাফোডিল পলিটেকনিক টেকনিক্যাল ইনস্টিটিউটকে আজকে নির্বাচন করেছি, কারণ তাদের গ্রুপে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। চাইলে তুমি এখানে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারো, কর্মসংস্থানের সুযোগ দেশে হতে পারে, বিদেশে হতে পারে, নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা অফার করছে। নিশ্চয়ই তোমরা ভেবে চিন্তে ভর্তির সিদ্ধান্তটা নেবে, এমন আশাবাদ আমি ব্যক্ত করে আজকের আলোচনার এখানেই সমাপ্তি ঘটাতে চাই। যারা দর্শক বৃন্দ ছিলেন এবং আজকের সম্মানিত আলোচক জনাব রথীন্দ্রনাথ দাস, নির্বাহী পরিচালক এবং মাননীয় অধ্যক্ষ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট, স্যার আপনাকেও সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি আশা করছি যে এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এবং আমি আশা করি যে সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজের সুরক্ষার দায়িত্ব নিজেই নিব এবং অন্যকেও ভালো রাখবো এবং সবাই ভালো থাকবো। আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে স্যার আপনাকে ঈদ আমাকে মোবারক, দর্শনার্থীদের ঈদ মোবারক। হ্যাঁ, ধন্যবাদ। আবারও আমন্ত্রণ কথা জানাচ্ছি। হবে, আরো দেখা হবে সেই আশাবাদ আবার ব্যক্ত দেখা করে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আলোচনা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।